না, যেসব প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাবগুলো ভালো, সেগুলো যদি কার্যকর করা যায়, সেভাবে যদি দুর্নীতি দমন কমিশনকে পুনর্গঠিত করা যায় এবং কমিশন যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, নিশ্চয়ই দুর্নীতি দমন কমিশন অনেক ভালো কাজ করবে। বাট এই সংস্কার করলেই যে দেশ থেকে দুর্নীতি পুরোপুরি বন্ধ হয়ে যাবে, এরকম প্রত্যাশাটা আমি কেন, কেউ করবেন না, কারণ এটা সম্ভব না। এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা কতটা অগ্রসর হতে পারি। এখন দুর্নীতিতে নিমজ্জিত গোটা দেশ, তাই না? একেবারে একটা রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত অনেক খবর আছে, যেখানে অনেক দুর্নীতির খবর আছে, দুর্বৃত্তায়নের খবর আছে, চাঁদাবাজির খবর আছে, দখলের খবর আছে। সবকিছুতে তো আর দুর্নীতি দমন কমিশন কাজ করতে পারবে না, অন্যান্য সংস্থা আছে তারা করবেন। গোটা রাষ্ট্রযন্ত্র যদি ঠিকভাবে কাজ করে এবং রাষ্ট্রটা যদি নাগরিকদের রাষ্ট্র হয় এবং নাগরিকরা যদি ভোটের মাধ্যমে তাদের যে সরকার, সেই সরকারটা নির্বাচিত করতে পারেন, এবং নির্বাচিত সরকার যদি তাদের সদিচ্ছা থাকে, তাহলে অবশ্যই যে কমিশন গুলো আছে, সেই কমিশন গুলো দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য কমিশন, সব কমিশনেই ভালোভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবে, এবং তারা স্বাধীনভাবে কাজ করলেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। না, এরকম কিছু বলার আগে যেটা বলা দরকার, যেটা আমি মনে করি, এটা হচ্ছে বাংলাদেশ নামের যে রাষ্ট্রটা আছে, তার যে সংবিধান আছে, যদিও সংবিধানে অনেক কাটাছেঁড়া করা হয়েছে, এবং আমাদের যে সমস্ত আইন আছে, দুর্নীতি দমন কমিশন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কমিশন। তো কমিশন নাম করার পরে যে এটা ইন্ডিপেন্ডেন্ট হয়নি, এটা কমিশন সংস্কারের যে সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, তারা সেটা বুঝেছেন এবং তারা বলেছেন। এটা তার মানে হচ্ছে যে আপনি যখন দুর্নীতি দমন কমিশনের আইন দেখবেন, আইনে কিন্তু তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট কমিশন হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে এবং তাদেরকে অনেক ক্ষমতায়ন করা হয়েছে। তেমনি ভাবে আমাদের নির্বাচন কমিশনকে অনেক ক্ষমতা, এটা পৃথিবীর কোনো নির্বাচন কমিশনের নাই। তো তারপরে নির্বাচন কমিশন ভালো নির্বাচন করতে পারেন না। আসল জায়গাটা হলো যে আপনার সরকার কেমন, সরকার যারা চালান তারা কেমন, যে দল সরকার গঠন করবেন, যারা শাসক দল হবেন, তারা এবং অন্যান্য রাজনৈতিক দল যারা বিরোধী দল থাকবেন, তারাও সবাই মিলে যারা সরকারটাকে যদি ঠিকমতো পরিচালনা না করেন, যদি গুড গভর্নেন্স না হয়, সুশাসন যদি না থাকে সর্বস্তরে, তাহলে একটা কিছুকে আলাদা করে আপনি তাদের কাছ থেকে আহ, অনেক কিছু প্রত্যাশা করবেন, এটা মনে হয় সম্ভব হবে না। রাজনৈতিক প্রভাব মুক্ত নিয়োগ যে সরকার থাকেন, তারা যদি নিয়োগ করেন এবং তারা যদি এটাকে রাজনীতির প্রভাব মুক্ত রাখতে চান, তারাই এটা করতে পারবেন। আপনি কিছু কিছু সিকিউরড পজিশন ক্রিয়েট করতে পারেন। আপনি একটা ইয়ে করতে পারেন, যাচাই বাছাই করার জন্য, যাদেরকে করা হবে তাদের যাচাই বাছাই করার জন্য একটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি করতে পারেন। আপনি সেই সেটা ছাড়াও আপনি প্রাথমিক যাচাই বাছাইয়ের জন্য আপনি বিভিন্ন স্তরের যে সরকারি সংস্থা আছে, তাদের নিয়ে বিচার বিভাগ, প্রশাসন এবং অন্যান্য যারা আছেন তাদের নিয়ে একটা খোঁজ খোঁজ কমিটি করতে পারেন যে এইসব লোক উপযুক্ত। তারপরে যাদেরকে নিয়োগ করবেন তাদের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে সাক্ষাৎকার নেওয়া যেতে পারে, এবং সেই সাক্ষাৎকারটা টেলিভিশন রেডিওতে সরাসরি প্রচার করা যেতে পারে, যেমন কি হয় আমেরিকায়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট যাদেরকেই সেক্রেটারি হিসাবে নিতে চান, কয়েকদিন আগে আমি ডিফেন্স সেক্রেটারি একটা ইন্টারভিউ দেখছিলাম, মানে ডিফেন্স সেক্রেটারি ইন্টারভিউ না, তাকে যে জেরা করা হচ্ছিল পার্লামেন্টারি, তাদের যে স্ট্যান্ডিং কমিটি আছে, সিনেট কমিটি, তো সেখানে অনেক ধরনের প্রশ্ন তারা করছিলেন, তিনি উত্তর দিচ্ছিলেন। এরকম ভাবে করা যেতে পারে, বাট এটা তো অনেক দূরের স্বপ্ন। আপাতত আমরা সরকারের, মানে যারা শাসক দল, রাজনৈতিক দল, তাদের সদিচ্ছাটাকে আগে দেখি। ওইরকম সদিচ্ছা হলে ভবিষ্যতে আমরা অনেক কিছুই করতে হবে। ভাবমূর্তি ভালো থাকলে তো ক্ষুণ্ণ হবে না, ভাবার মূর্তি যদি ঠিক না থাকে তাহলে তো ওটা ক্ষুণ্ণ হবেই। সুতরাং ওইটা হিসাব করলে চলবে না, লাভ ক্ষতি হিসাব করলে চলবে না। আপনি যদি ভালো মানুষকে নিয়োগ করতে চান, যোগ্য লোককে নিয়োগ করতে চান, তাদের অবশ্যই তাদের একটা জবাবদিহিতার মাধ্যমে, স্বচ্ছতার মাধ্যমে নিয়োগটা করতে হবে। যেটা আপনি বলছেন যে রাজনৈতিক দলীয় রাজনীতির কারণে তাদের অনেক নিয়োগ করা হয়, এবং তাই তো করা হয়েছে বিগত 54 বছর, এবং বিশেষ করে গত 15 বছরে আপনি যে সমস্ত সংস্থাগুলো ছিল সাংবিধানিক প্রতিষ্ঠান, এই সাংবিধানিক প্রতিষ্ঠানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের পর্যালোচনা করলেই তো বোঝা যায়, তাই না? এবং তারা কি করেছেন, কেমনটা করেছেন। নাগরিক কমিটির কাছে তাহলে এরকম একটা নাগরিক কমিটি তৈরি করতে হবে, এবং সেই নাগরিক কমিটি নিয়ে আবার আলোচনা করতে হবে যে ওই যে সব নাগরিক কমিটিতে কারা থাকবেন। আমাদের সংবিধানে একটা অম্বাডসম্যান এর একটা বিধান ছিল, অনুচ্ছেদ আছে, বাট আমরা তো 54 বছরে কোনো অম্বাডসম্যান করতে পারিনি। সুতরাং আমরা ওইরকম কিছু করতে পারি
আমি এই জন্য পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কথা বললাম। এই পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, যেখানে শাসক দল, বিরোধী দল এবং পার্লামেন্টের অন্যান্য যারা আছেন তাদেরকে নিয়ে একটা যদি স্ট্যান্ডিং কমিটি করা যায়, সেখানে দুদকের কার্যক্রম 6 মাস পর পর পর্যালোচনা করা যেতে পারে। এবং দুদকেরও মনিটরিং তো, এটা তো রাষ্ট্রপতির কাছে তারা রিপোর্ট দেন বছর শেষে, যে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান তারা দেন। সুতরাং সেখানে একটা মনিটরিং এর ব্যাপার আছে, বাট আমাদের এগুলো হয়ে গেছে মোটামুটি রেগুলার রিপোর্ট দেওয়ার মতো। একটা রিপোর্ট তৈরি করা হয়, এটা সেরিমোনিয়ালি তারা রাষ্ট্রপতির সাথে দেখা করতে যান, তারপর রাষ্ট্রপতির কাছে রিপোর্ট দেন, তারপর ওই রিপোর্টে কি আছে কি নাই, কি থাকলো, এগুলো আমরা জানি না এবং এগুলো নিয়ে কোনো আলোচনা হয় না। এবং এটার কোনো রেমেডিয়াল কিছু হয়েছে এ পর্যন্ত এরকম কোনো প্রমাণক নাই। সুতরাং অনেক জায়গায় কিছু কিছু কাজ করে এই প্রতিষ্ঠানগুলোকে ইন্ডিপেন্ডেন্ট, শক্তিশালী এবং জনগণের কল্যাণের জন্য গড়ে তোলা যেতে পারে, যাওয়ার সুযোগ আছে। সুযোগ নাই একদম এরকম বলা যাবে না, বাট সুযোগ আছে। কিন্তু সেখানে রাজনৈতিক দল, শাসক দল, সরকার, গভর্নমেন্ট অফ দ্য ডে সদিচ্ছা লাগবে। সদিচ্ছা ছাড়া এটা হবে না। সুপারিশ তো আমাদের 54 বছরে অনেক সুপারিশ হয়েছে। আগে তো দুর্নীতি দমন ব্যুরো ছিল, এটা কমিশন হলো কিসের জন্য? সুপারিশের ভিত্তিতে তো হয়েছিল। এবং কমিশন হওয়ার পরে তো দুর্নীতি দমন ব্যুরো আর কমিশনের মধ্যেখানে কত বড় পার্থক্য তো রচিত হয়নি, যার কারণে আজকে সংস্কার কমিশনকে অনেক কিছু বলতে হয়েছে। তার মানে আমরা নাম পরিবর্তন করলেই তো হবে না, কানা ছেলের নাম পদ্মলোচন রাখলেই তো চলবে না। আপনাকে, যে আপনি যেটা করতে চান, যার যে দায়িত্ব, সে দায়িত্ব সংবিধান, বিধিবিধান এবং আইন অনুযায়ী নির্ধারণ করে দিতে হবে, এবং সেটা যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে সেই বিধিবিধান, আইন এবং সংবিধান অনুযায়ী চলতে হবে এবং স্বাধীনভাবে চলতে হবে। তাদের সেই সক্ষমতা থাকতে হবে, অনেক সময় বলা হয় তার মেরুদণ্ড থাকতে হবে, এবং তাদেরকে সুরক্ষাও দিতে হবে। কেউ যেন তাদেরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে। না, দুদক কিন্তু শুধুমাত্র যে ড্রাইভারদের আটক করেছে, মানে এগুলো হলো যে আপনারা যারা মিডিয়া আছেন তারা তো সেন্সিটিভ খবর প্রকাশ না করলে তো জনগণ, ওই যে মানুষকে খাওয়াতে হবে, তো সেই জন্য আপনার ড্রাইভার পিওনের ব্যাপারটা যত বেশি করে প্রচার করেন, আপনারা অন্য দিকে নজর দেন না। আমি আপনাকে 2-3টা উদাহরণ দিই, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আপনি পদ্মা সেতু যখন নিয়ে দুর্নীতির মামলা হয়েছিল, তখন কিন্তু একজন সচিবকে শাহবাগ থানার সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি কিন্তু দুদকে যখনই ডাকা হয়েছিল গিয়েছিলেন এবং হাজিরা দিয়েছিলেন, তার বক্তব্য পেশ করেছিলেন, কিন্তু তাকে উঠিয়ে তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল সচিবকে। সুতরাং এই খবরটা খুব বেশি আপনারা প্রচার করেনি, যার ফলে বোঝা যাচ্ছে না, যে মনে হচ্ছে যে শুধু ড্রাইভার আটক হয়, সচিব আটক হয় না। কামাল উদ্দিন সিদ্দিকী একজন সচিব ছিলেন। বেগম খালেদা জিয়ার যে মামলাটা হাইকোর্টে এখন বাতিল হলো, অরফানেজ মামলায়, ওই মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল। আপনি এনএসআই ডিজি সাজাপ্রাপ্ত হয়েছিলেন, তাই না? এখন আপনি দেখবেন যে অনেক মামলায় খুব বড় বড়, যারা একেবারে বড় বড় পজিশন ছিলেন, ডিজিএফআই সাবেক 3জন মহাপরিচালক, হ্যাঁ, সচিবরা, সকলেই কিন্তু মামলাতে আছেন এবং তাদের বিচার চলবে, তদন্ত চলবে। এরকম হয়, কিন্তু আপনি তো ইচ্ছা করলেই কাউকে জোর করে ফাঁসিয়ে দিতে পারবেন না। ন্যায্য বিচার করতে হবে, আইনানুগ বিচার করতে হবে, সকলকে তাকে ডিফেন্ড করার সুযোগ দিতে হবে। আপনি তো ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে বিচার করতে পারবেন না। আর যদি এরকম করেন, তার ফলাফল কি হয় সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। যে মামলায় হাইকোর্ট 5 বছরের সাজা 10 বছর করে দিল, সেই মামলায় এখন সুপ্রিম কোর্ট বলল যে এটা একেবারেই মামলাটা প্রতিশোধমূলক ছিল এবং মামলাটার বিচারিক প্রক্রিয়ায় ত্রুটি ছিল। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন, এই বিচারটা যারা করেছিল, এই রায়টা যারা করেছিল, তাদের কি বিচার হওয়া উচিত না? নাকি এই রায়টা যদি সঠিক হয়, তাহলে আগের রায়টা তো ভুল ছিল, এবং সর্বোচ্চ আদালত যেহেতু বলেছে যে এটা প্রতিহিংসামূলক ছিল এবং বিচারিক প্রক্রিয়া অনেক ত্রুটি ছিল, তারা তো হাইকোর্টে বিচার করেছিলেন, মানে আমাদের হাইকোর্টের জাস্টিস সেই রায় দিয়েছিলেন। তো তাহলে প্রশ্ন উঠবে না যে এই বিচারটা ঠিক মতো হয়েছিল কিনা? এবং না হয়ে থাকলে, তারা যদি কোনো উদ্দেশ্যমূলক ভাবে এই বিচারগুলো করে থাকেন, তাহলে তাদেরকে তো বিচারের সম্মুখীন করতে হবে। অন্তত বিচারের সম্মুখীন না করেন, জনগণের সম্মুখীন করেন। আপনারা ডাকেন তাদেরকে, তারা নিশ্চয়ই দেশে আছেন, আমার ইন্টারভিউ তো নিচ্ছেন, তাদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেন, খুঁজে বের করেন এই রায়টা কোন কোন বিচারপতি দিয়েছিলেন, তারা এখন কোথায়, কি অবস্থানে আছেন, এবং কেন তারা সেটা করেছিলেন, কি চাপ ছিল তাদের উপরে, নাকি তারা মনে করেছিলেন সেটাই সঠিক ছিল। এগুলো তো আলোচনা হওয়া উচিত। তাহলে কিন্তু দেশবাসী জানবে যে কোথায় কি হচ্ছে।